সুচিকিৎসার দাবিতে আবারও রাজপথে গণ অভ্যুত্থানে আহতরা, অবস্থান না ছাড়ার ঘোষণা। এবার মহাখালী বনানীর সড়ক অবরোধ, তিতুমিরের শিক্ষার্থীদের দাবি মানবে না সরকার। বিশ্ব ইস্তেমার আখিরি মোনাজাত, দেশ জাতির শান্তি কামনা, ফিরতি পথে ভোগান্তি চরমে। লিবিয়া উপকূলে ভেসে আসা মরদেহগুলো শনাক্ত হয়নি, থাকতে পারেন কয়েকজন বাংলাদেশি। গণহত্যার বিচারের পর জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ, ২১শে টেলিভিশনকে সালাউদ্দিন। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ সন্ধ্যার ২১শে সংবাদে, সাথে আছে আমি সাব্বির আহমেদ। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21ATV চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: দেশের চিকিৎসা খাতে উপেক্ষিত আইসিইউ সেবা, রাজধানীর কোটি মানুষের জন্য অপর্যাপ্ত বেড, লাখ লাখ টাকায় উল্টো মেলে ভোগান্তি। এবার সুচিকিৎসা, রাষ্ট্রীয় স্বীকৃতি, পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর শ্যামলীতে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই অগাস্ট আন্দোলনে আহতরা। তাদের অভিযোগ, প্রতিশ্রুতি পূরণ না করে উল্টো প্রতারণা করা হচ্ছে। দাবি না মানা পর্যন্ত সড়কের অবস্থান না ছাড়ার ঘোষণা দেন তারা। দীপু শিকদারের রিপোর্ট। বেলা ১২টা নাগাদ পঙ্গু হাসপাতালের সামনে থেকে সরে গিয়ে শ্যামলীর প্রধান সড়কে অবস্থান নেন জুলাই আগস্টে আন্দোলনে আহতরা। সে সময় বন্ধ করে দেয়া হয় ওই সড়কের যান চলাচল। দাবি আদায়ে স্লোগান দেন তারা। আহতদের অভিযোগ, সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন তারা, যার কারণে দিনে দিনে শারীরিক জটিলতা বাড়ছে। তারপরও বিষয়টি গুরুত্ব দিচ্ছে না সরকার, বললেন তারা। দূর দূরান্ত থেকে অনেক বড় ভাই, ছোট ভাই, আমাদের আহত ভাইরা চলে আসছে। আমরা সবাই মিলে এই রোডেই আছি। দেশ দূরান্ত থেকে ডাক্তার আনা হচ্ছে, তারা এসে কি করে? গুড গুড, এর বেশি কি? খাতায় কিছু লেখে, প্রেসক্রিপশনে কিছু লেখে। তারা যদি একটা প্যারাসিটামল দিত, তাও মনে বুঝ দিতাম যে কিছু একটা দিছে। সব কাগজপত্র ঠিক থাকলেও জুলাই ফাউন্ডেশন থেকে এখনো আর্থিক সহায়তা দেয়া হয়নি বলেও অভিযোগ করেন আহতদের অনেকে। এ নিয়ে ক্ষোভ ঝরল তাদের কণ্ঠে। আমরা অতক্ষণ সময় এখানে থাকবো যতক্ষণ সময় পর্যন্ত আমাদের দাবি দাবাগুলা মেনে না নেওয়া হবে। একদিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাসও হতে পারে। আমাদের লোক তোর হারিয়া তোরা কোটি কোটি দামের গাড়িতে ঘুরোস তোরা, হ্যাঁ? আজকে আমাদের তোরা চিকিৎসা দিস না, আজকে আমাদের পুনর্বাসন দিস না, তোরা কেন? উন্নত চিকিৎসা সহ নানান প্রতিশ্রুতি বাস্তবায়নে বিলম্ব নিয়েও ক্ষোভ জানালেন অনেকে। একটা মানুষ 1 লাখ টাকার জন্য আবেদন করার পরে কেন 8-10 বার জুলাই ফাউন্ডেশনে যেতে হবে? ভেরিফাইড হয়ে গেছে, আমাদের সব কিছু আছে, তা ভেরিফাইড হওয়া সত্ত্বেও আমাদের টাকা দিচ্ছে না কেন? রাষ্ট্রের কাছে যদি বোঝা হয়, তাহলে তো আত্মীয় স্বজনের কাছেও বোঝা, মা বাপের কাছে বোঝা, যাদের স্ত্রী আছে, সন্তান আছে, তাদের কাছেও বোঝা। তাহলে ভাই আমাদের জীবনটা কি হবে? ফুল ডকুমেন্টস দিতে পারবো যে আমার সাথে প্রতারণা করতেছে, আমাদের সাথে ওনারা যা যেইটা পান করতেছে সেইটা মানে একসাথে আমাদের সাথে লুকোচুরি খেলা খেলতেছে। এর আগে শনিবার রাত থেকে পঙ্গু হাসপাতাল, জাতীয় চক্ষু হাসপাতাল, নিউরো সায়েন্স হাসপাতালে ভর্তি আহতরা আগারগাঁও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দীপু শিকদার, ২১শে টেলিভিশন, ঢাকা। এদিকে জুলাই অভ্যুত্থানে আহতদের মানসিক সেবা দিতে না পারার দায় নিয়ে প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী সাইদুর রহমান বলেন, আন্দোলনরতদের শান্ত থাকার কথা। আর জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তরের এবং আহতদের সেবায় নীতিমালা গঠনের কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। আমাদের ধারণা যেটা হচ্ছে, একটা বিস্ফোরণ হয় বেশ একটা পার্টিকুলার টাইম পর পর ওনাদের মধ্যে, অবশ্যই সেখানে আমাদের হয়তো কোনো ত্রুটি বা বিচ্যুতি এটাকে স্পার্ক করে, কিন্তু প্রধানত এটা হচ্ছে পিটিএসডি সাইকেলে ওনাদের মধ্যকার ক্ষোভ একটা সময়কাল পর পর বারবার বিস্ফোরিত হচ্ছে। অত্যন্ত গুরুত্বের সাথে তাদের বিষয়ে সরকার কাজ করছে। সরকার একটি অধিদপ্তর গঠন করছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অধীনে, সেটার কাজও প্রায় সম্পন্ন হয়ে আসছে এবং এই অধিদপ্তরের নিরিখে, এই অধিদপ্তরের অধীনে একটা নীতিমালা প্রণয়ন হচ্ছে, তাদেরকে কি কি রকমের পুনর্বাসন সুবিধাদি দেওয়া হবে।
সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে এক দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য আমরণ অনশন ও বারাসাত ব্যারিকেড নর্থ সিটি কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে কলেজটির শিক্ষার্থীরা। পঞ্চম দিনের মতো চলছে শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচি। শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে অবস্থান নিয়ে এই অনশন পালন করছে। বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতের কারণে বেলা 11টা পর্যন্ত ব্যারিকেড কর্মসূচি বন্ধ রাখে তারা। তবে এরপরই দাবি আদায়ে অনড় শিক্ষার্থীরা বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি শুরু করে। এদিকে অনশনরত 3 শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। যাদের আশঙ্কাজনক অবস্থা আমি অলরেডি ওদেরকে মার্ক করে দিছি, অলরেডি সাজেশন করে দিছি। এই মুহূর্তেই ওদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া খুব জরুরি। সরকার কতটা জীবন এবং লাশের বিনিময়ে তাদের পেট ভরে, ততদিন পর্যন্ত তাদের পেট ভরবে না, আমরা লাশ সাপ্লাই দিতে থাকবো। যদি পেট ভরে যায় এর আগেই, তাহলে তো আমাদের ইউনিভার্সিটি হবে। সবগুলো লাশ দেওয়ার পরে 35,000 লাশ দেওয়ার পরেও যদি ইউনিভার্সিটি হয় না, তাহলে আমরা ছেড়ে দিব। অথর্ব উপদেষ্টারা তাদের গো ধরে রাখে, তারা যদি আমাদের দাবি আদায় না করে, আমরা এই জায়গায় নিজেদের জীবন উৎসর্গ করতেও পিছপা হব না। আমাদের শিক্ষকরা ঠিক সেই কাজটি করতেছেন। এখন আমাদেরকে তারা সর্বোচ্চভাবে অসহযোগিতা করতেছেন এবং আজকে এখানে আসার পরেও তিনি আমাদের প্রতিটা স্টুডেন্টের গার্ডিয়ানকে ফোন দিয়েছেন, তাদেরকে হুমকি দিচ্ছেন। এদিকে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা ওয়াদি উদ্দিন মাহমুদ বলেছেন, কোনো অযৌক্তিক দাবি মানা অন্তর্বর্তী সরকারের কাজ না। একটা কলেজকে হঠাৎ করে সময় সীমার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা করা, এটা কোনো যৌক্তিক দাবি না। দাবির মুখে এমন সিদ্ধান্ত নেব না যেটা শুধু আমাদের সময়ের না, এটা পরবর্তী অনেক সময়ের ভবিষ্যতে বহুদিনের জন্য এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত করলে সেটা বহুদিনের জন্য একটা বোঝা হয়ে থাকবে। আমরা তো এই অন্তর্বর্তী সরকার এই সব দাবি দেওয়া মানার জন্য এখানে আসেনি। দর্শক, এই মুহূর্তে তিতুমির কলেজের শিক্ষার্থীদের ব্যারিকেড কর্মসূচিতে আছেন সহকর্মী মফিউর রহমান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মফিউর, শুনতে পাচ্ছেন? আমরা জানতে পেরেছি শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়। ঠিক এই মুহূর্তে তারা কি বলছেন, তাদের কর্মসূচির সর্বশেষ অবস্থান সম্পর্কে আমাদের জানাবেন। ধন্যবাদ সাব্বির। এই মুহূর্তে আমি আছি মহাখালী আমতলী যে মোড় আছে সেখানে আমি অবস্থান করছি। বিকাল থেকে আপনি যদি আপনাকে দেখাতে চাই যে তিতুমিরে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা এখানে অবস্থান নিয়েছেন। বিকেলে তারা তাদের ক্যাম্পাসের সামনে অবস্থান নিচ্ছিলেন, তিতুমির কলেজের সামনে। সেখানে তারা অবস্থান করছিলেন, মুহুর্মুহু স্লোগান দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের দাবিতে। পরে 6:30টার দিকে তারা আসলে ক্যাম্পাস থেকে বেরিয়ে মহাখালী রেলগেট মোড় ঘুরে আমতলী মোড়ে এসে অবস্থান নিয়েছেন। তাদের দাবি হচ্ছে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করতে হবে এবং আজকেও 6 জনের আমরণ অনশন সহ মোট 12 জনের মতো অনশনে রয়েছেন। এখানে তারা যেটি বলছেন যে শিক্ষা উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটি তারা প্রত্যাখ্যান করেছেন। এই বিষয়ে আমি তিতুমির কলেজের এক শিক্ষার্থীর সাথে কথা বলতে চাই। আসলে আপনারা আজকে কি দাবিতে আন্দোলন করছেন? আমরা আমাদের আন্দোলনটা অনশন আন্দোলন শুরু হয় হচ্ছে 29 তারিখ থেকে। তো আজকে হঠাৎ করে এই 2 তারিখে এসে তারা, যেদিন 29 তারিখে আমরণ অনশন শুরু হয়, সেদিন মন্ত্রণালয় থেকে লোক এসে আমাদেরকে বলল যে আমাদের দাবি যৌক্তিক। তাহলে এখন কেন উপদেষ্টা মণ্ডলী থেকে কথা আসছে যে আমাদের দাবি যৌক্তিক নয় এবং তারা আমাদেরকে বিশেষভাবে দেখবে? আমরা কেন বিশেষভাবে আমাদেরকে দেখা হবে? আমরা কি বিশেষ চাহিদা সম্পন্ন যে আমাদেরকে বিশেষভাবে দেখবে? তাই আমরা আমতলীতে ব্লকেট করেছি এবং যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় থাকবো। আপনারা উপদেষ্টার বক্তব্য কি প্রত্যাখ্যান করছেন? অবশ্যই আমরা আমাদের যৌক্তিক দাবিতে এই উপদেষ্টার যে প্রস্তাব করেছেন, তিনি যে বক্তব্য দিয়েছেন, এটাকে আমরা প্রত্যাখ্যান করছি। আচ্ছা, আন্দোলন আপনাদের দাবি মানা না হলে এরপর আপনারা কি কর্মসূচি দেবেন? এখন আমরা আন্দোলনে নেমেছি, আমাদের দাবি যৌক্তিক। আমাদের দাবি কেন মানবে না? আমাদের দাবি যদি তারা মেনে না নেয় তাহলে আমরা আমাদের আন্দোলন আরো কঠোর থেকে কঠোর করবো ইনশাল্লাহ। আব্বির, আপনি শুনতে পেলেন যে যদি দাবি না মানা হয় পরবর্তীতে আন্দোলন আরও কঠোর করা হবে। তো আমতলী মোড় থেকে এই ছিল আমার কাছে তিতুমির বিশ্ববিদ্যালয় বা তিতুমির কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ের যে করার দাবি, সেই দাবির সর্বশেষ তথ্য। মফির, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী তিতুমির কলেজের আমরণ অনশন এবং ব্যারিকেড কর্মসূচি সম্পর্কে জানাচ্ছিলেন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবির আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী মহাখালী ও গুলশান এলাকায় বেলা বাড়ার সাথে সাথে
তীব্র হয়ে ওঠে যানজট। এদিকে বিদেশের চিকিৎসা, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আন্দোলনে আহতরা দ্বিতীয় দিনের মতো আগারগাঁওয়ে মিরপুর রোড অবরোধ করলে রাজধানীর দুই প্রান্ত কার্যত অচল হয়ে পড়ে। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে রোববার বেলা 11:50 দিকে মহাখালীতে কলেজের সামনের সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা বাড়ার সাথে সাথে গুলশান 1 নম্বর গোলচত্বর এলাকায় বারাসাত ব্যারিকেড কর্মসূচি বিস্তৃত হয়। যানজটের কারণে ভোগান্তিতে পড়েন স্কুল কলেজের অসংখ্য শিক্ষার্থী ও কর্মজীবী মানুষ। স্কুলগামী যারা আছেন বা যারা বিভিন্ন অফিসে যাচ্ছেন, বিভিন্ন কাজকর্মে যাচ্ছেন, তারা আটকে আছেন। আমরা চাই অতি দ্রুত এসব সমস্যার সমাধান হোক। মানে আমার বাবা ওপেন হার্ট সার্জারি করা লাগবে ওনার, এখন ওনাকে আমার ডাক্তার দেখাইতে হবে। ডাক্তার না করলে ওনাদের চেয়ে বড় বিপদ আমি পড়বো। তখন আমার দায়বার কে নিবে? ওনারা নিবে? কখনো ওনারা দায়বার নেবেন? ওনারা তখন এখানে থাকবেন না, ওনারা একটারও খুঁজে পাবেন না। এরকম দেশ চাই না যে দেশের ভিতরে আমরা কষ্টতে থাকি বা আরো 5 জন জনগণ কষ্টতে থাকে। এদিকে বিদেশে চিকিৎসা, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে আগারগাঁওয়ে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন জুলাই গণ অভ্যুত্থানে আহতরা। রোববার বেলা 11টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সামনের রাস্তায় অবস্থান নেন তারা। আমরা ময়মনসিংহ থেকে এসেছি, সেই ভোর 6টার সময় রওনা দিছি। একটা রাস্তা পরিবর্তন করে আবার আরেকটা রাস্তায় আসছি। কথা নাই বার্তা নাই, 2 দিন পরে পরে এই ধরনের আন্দোলন আমাদের জন্য খুবই এটা কষ্টের বিষয়। সচিবালয় যায় ঘেরাও করুক, উপদেষ্টা আছে, তারপরে আপনার সমন্বয়ক আছে, তাদের সাথে বসে একটা সমাধান করুক। এভাবে সাধারণ মানুষ এইভাবে দেন, এই যে ভোগান্তিতে পড়ে আছে। এখন কয়টা বাজে গাড়ি ছাড়বে তার কোনো নিশ্চয়তা নাই। শ্যামলী শিশু মেলা থেকে আগারগাঁও ও মিরপুর রোড বন্ধ করে বিক্ষোভ করায় সড়কে দেখা দেয় তীব্র যানজট। রাস্তাঘাটে তো বিভিন্নভাবে মনে করেন হয়রানি হচ্ছে। আমরা আসলে এগুলো একটা পদক্ষেপ নেওয়া উচিত। সরকার দেখতেছে না, এই যে বৃহস্পতিবারে মহাখালী বন্ধ, আজকে এখানে বন্ধ, এগুলো দেখতেছে না, সব দেখতেছে, পারতেছে না। ছাত্র জনতার আন্দোলনে আহত ও তাদের স্বজনরা মিলে 2 শতাধিক মানুষ এ সময় সড়কে অবস্থান নেন। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মোনাজাতে বিশ্বম্মার ঐক্য, শান্তি ও কল্যাণ কামনা করেন মুসল্লিরা। এদিকে ইজতেমার সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ জানিয়েছেন তারা। মানিক শিকদারের রিপোর্ট। এবার প্রথমবারের মতো 3 দফায় অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা সমাবেশ। শুরাই নিজাম বা জুবায়েরপন্থীদের উদ্যোগে 2 পর্বের প্রথম পর্বে আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাক তীরে লাখো মুসল্লির ভিড়। সকালে ভারতের মাওলানা আব্দুর রহমান ও মাওলানা ইব্রাহিম দেওলা সাহেব বয়ান নসিহত করেন। খুব ভালো শিক্ষা পাইলাম, আমরা এইগুলা কাজ বাড়িতে গিয়া করবো আর কি। এইগুলা যদি আমরা মেনে চলি, তাহলে আমরা হেদায়েত হয়ে যাবো ইনশাআল্লাহ। সকাল 9:11 আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল মসজিদের ইমাম ও খতিব মাওলানা জুবায়ের। 24 মিনিট ধরে চলা মোনাজাতে অংশ নেন প্রায় 40 লাখ মুসল্লি। আত্মোপলব্ধি, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা। মুসলিম জাহার জন্য একটি সুন্দর পৃথিবী এবং সুন্দর শান্তিময় একটি পৃথিবী চাচ্ছি। মুসলমানদের উপর এটা আল্লাহ তাআলা যাতে তাদের হেফাজত করে। আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন ঈমান আমল নিয়ে থাকতে পারে। সকল হিংসা ভুলে দেশের মানুষের সমৃদ্ধি ও শান্তি কামনা করেন তারা। বাংলাদেশকে সুস্থ সবলভাবে চলে, এই চলার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে ফরিয়াদ করি। দেশ ও শান্তি, সবার মুসলমানদের শান্তি থাকে। সফলভাবে ইজতেমা সম্পন্ন হওয়ায় শুকরিয়া আদায় করেছেন অংশগ্রহণকারীরা। অন্য বছর থেকে এবার ইজতেমা আমাদের জন্য খুব ভালো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যাতে আমরা যে অনুষ্ঠানটা আমরা সুন্দর মতো করতে পারছি। দেশের চলমান অস্থিরতা নিরসন হোক খুব দ্রুতই, এমন কামনা করেছেন মুসল্লিরা। সেই সাথে সারা বিশ্বের সকল মুসলমানরা যেন শান্তিতে বসবাস করেন, সেই কামনাও ছিল তাদের প্রার্থনায়। মানিক শিকদার, 21 টেলিভিশন, টঙ্গী, গাজীপুর। এদিকে আখিরি মোনাজাত শেষে পথে পথে চরম দুর্ভোগে পড়েন ঘরমুখো মানুষ। পর্যাপ্ত বাস ট্রেনের অভাব, বেশি ভাড়া ও সময় মতো ট্রেন না আসায় অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়। যানবাহন না পেয়ে অনেকে হেঁটেই রওনা হন গন্তব্যের উদ্দেশ্যে। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।
প্রথম পর্বের আখেরি মোনাজাত শেষে ঘরমুখো মানুষের ঢল নামে রাস্তায়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীবাজার স্টেশন রোড ও কামারপাড়া এলাকায় ময়দান থেকে বেরিয়ে এসে দীর্ঘ সময় লাইনে থেকেও পাচ্ছেন না যানবাহন। অনেক ভিড় হয়েছে, গাড়ি পাচ্ছি না, কনে কোথাও রাস্তা আছি, কনে স্টেশন আইতাছি। এখন আমরা পূজাতালয়ে অনেক দেরি করতেছি, কিন্তু গাড়ি মিলতেছে না। তো অনেক যায়, আমরা ট্রেনে যেতে পারি 35 টাকা দিয়া, আর আমরা যখন লাগতেছে 250 টাকা প্রতি টিকিট। 150 টাকা গাড়ি ভাড়া অনেক আছে, 300 টাকা গাড়ি ভাড়া হচ্ছে, গাড়ি ভাড়া অনেক বেশি ডাবল। আবার যানবাহন পেলেও ভাড়া নেওয়া হচ্ছে কয়েক গুণ বেশি। মহাসড়কেও সৃষ্টি হয় তীব্র যানজট। আখেরি মোনাজাত শেষে টঙ্গী রেল স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে সবচেয়ে বেশি। ট্রেন যদি আমাদের জন্য আরো হয় তাহলে আমাদের জন্য খুব সুবিধা হবে এবং আমাদের গন্তব্যস্থানে পৌঁছানো খুব সহজ হবে ইনশাআল্লাহ। বামনবাড়িয়ার যাত্রী আমরা যাইতে পারি না, ট্রেনের যাতায়াতটা আরেকটু ডেভেলপ করা দরকার, যেন যাত্রীরা খুব সুন্দরভাবে ইজিলি ভাবে তাদের গন্তব্যে পৌঁছতে পারে। আখেরি মোনাজাতের জন্য 9টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করে রেল বিভাগ। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস, পর্যটন এক্সপ্রেস ও সোনার বাংলা এই 5টি ট্রেন ছাড়া টঙ্গী স্টেশনে যাত্রা বিরতি করছে সব ট্রেন। 9টা বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে। মোনাজাত শেষ হয়েছে, ওই বিশেষ ট্রেন এবং অন্যান্য যে ট্রেনগুলা এখানে বিশেষ সুবিধা আছে, ওই ট্রেনগুলোতে আগত মুসল্লিরা নির্বিঘ্নে যাতায়াত করতেছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। লিবিয়ায় নৌকাডুবিতে ভূমধ্যসাগরের ব্রেগানো তীরে ভেসে আসা মরদেহগুলো প্রয়োজনীয় তথ্যের অভাবে পরিচয় শনাক্ত হয়নি। এদের মধ্যে কয়েকজন বাংলাদেশি থাকতে পারে বলে সন্দেহের কথা জানিয়েছে দূতাবাস, যদিও দেশটির পূর্বাঞ্চলে রাজনৈতিক অস্থিরতার কারণে সশরীরে হাজির হতে পারেনি কর্তৃপক্ষের কেউ। গেল শুক্রবার তীরে ভেড়া মরদেহগুলোতে পচন ধরায় দাফন করা হয়েছে আজদাদিয়ায়। আকবর হোসেন সুমনের রিপোর্ট। 90-এর দশকে ইউরোপের বিভিন্ন দেশে জীবিকার তাগিদে পাড়ি জমানো শুরু করে অনেক বাংলাদেশি। সড়ক এবং আকাশপথে নজরদারি করা বলে নৌপথে জীবন বাজি রেখে সেই বিদেশ যাত্রা এখনও চলছে। আন্তর্জাতিক অপরাধ চক্র সক্রিয় এই সুযোগে। শীত মৌসুমে নৌপথ তুলনামূলক কম বিপদসংকুল হওয়ায় এই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছিল একদল অভিবাসী প্রত্যাশী, কিন্তু মৃত্যু এড়াতে পারেনি। ভূমধ্যসাগরের ব্রেগা তীরে ভাসতে ভাসতে নোঙর করতে হয় 23 মরদেহকে। কিন্তু তুলনামূলকভাবে দক্ষিণ আফ্রিকার মানুষজন অথবা আফগান রেফিউজি এদের বাইরে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিরাই থাকেন। তো হয়তো সম্ভবত আমরা বলতে পারি যে 90 দশক থেকে আসলে ইতালিতে বিভিন্ন ভাবেই বাংলাদেশিরা গেছেন। জাতীয়তা শনাক্ত না হলেও তাদের অনেকেই বাংলাদেশি বলে সন্দেহ করছে লিবিয়ায় বাংলাদেশি দূতাবাস। এই লাশগুলি এই ডিকম্পোজিশন বা পচে যাওয়ার শুরু হওয়ায় ওখানকার প্রসিকিউশনের পারমিশন নিয়ে লাশগুলিকে দাফন করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অলরেডি নোট ভার্বাল প্রেরণ করা হয়েছে, ওইখানে আমরা ভিজিট করার জন্য চেষ্টা করছি। ধারণা করা হচ্ছে যে বোটটা ডুবে গিয়েছিল, সেখানে বাংলাদেশি অভিবাসী ছিল। বিশেষ করে রেড ক্রিসেন্ট এবং স্থানীয় কর্তৃপক্ষ, তাদের সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পেরেছি, তারা বলেছে যে ডেড বডিগুলো দেখে তাদের অবয়ব দেখে মনে হয়েছে তারা বাংলাদেশি। সাগর পথে মৃত্যু ঝুঁকি থাকলেও ইতালি যাবার আগ্রহ যেন কমছে না। এই অবৈধভাবে ইতালিতে যাওয়ার মিছিল জারি রয়েছে। এখনো আমার হাতে ত্রিপলি, মিশরাত এবং বেনগাজি থেকে এখনো 4-5টা ফ্লাইট যেতে পারবে এরকম লিস্ট আমার কাছে হয়ে গেছে। সংখ্যায় বেশি না হলেও এই তথ্যগুলো কিন্তু যারা যেতে চান তাদের কাছে থাকে বা তাদেরকে দেওয়া হয়। প্রলোভনটাও সেখান থেকেই আসে যে কষ্ট করে যদি কোনোভাবে যাওয়া যায় তাহলে সারা জীবনের জন্য একটা ব্যবস্থা হয়ে গেল, একটা সুন্দর জীবনের ব্যবস্থা হয়ে গেল। এটা পুরোটা আসলে সত্যি না, কিন্তু এই প্রবণতাটাই এবং এই তথ্যগুলোই তাদেরকে ভোলানো হয় বা নিজেরাও তারা কিছুটা এটাতে কনভিন্সড হয়ে যান। 2022 সালের এক হিসেব বলছে তার আগের 8 বছরে অবৈধ পথ ব্যবহার করে মৃত্যুকে বরণ করেছেন প্রায় 22,000 অভিবাসী প্রত্যাশী। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ইতালির বদলে লিবিয়ায় গিয়ে নিহত হলেন ফরিদপুরের হৃদয় ও রাসেল হাওলাদার। বাড়তি টাকা না পেয়ে তাদের হত্যা করে দালাল চক্র। পরে হোয়াটসঅ্যাপে সেই ছবি পরিবার সদস্যদের কাছে পাঠানোর পর শোকের মাতম চলছে স্বজনদের মাঝে।
ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। যে পরিবারগুলো হাস্যোজ্জ্বল থাকার কথা ছিল সেখানেই এখন শোকের মাতম। দালালের প্রলোভনে ভাগ্য বদলের আশায় পরিবারের কাছে ইতালি যাবার বায়না ধরেন ভাঙ্গা উপজেলার কুমারখালী গ্রামের হৃদয় হাওলাদার ও রাসেল হাওলাদার। 2 মাস আগে দালাল চক্রের হাতে তুলে দেয়া হয় জনপ্রতি 16,50,000 টাকা। প্রথমে দুবাই, তারপর সৌদি আরব হয়ে লিবিয়ায় নেওয়া হয় তাদের, কিন্তু সেখানে তাদের উপর চলে অমানসিক নির্যাতন। নির্যাতনের ছবি দেখিয়ে পরিবারের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের আরও অর্থ। টাকা না পেয়ে গুলি করে হত্যা করা হয় হৃদয় ও রাসেলকে। সে ছবি হত্যাকারীরাই হোয়াটসঅ্যাপে পাঠায় স্বজনদের কাছে। দালালের দ্বন্দ্বে এরা টাকা সেই দালালকে না দিয়ে এরা এই টাকা আত্মসাৎ করছে এবং ওই দালালে টাকা না দেওয়ার কারণে গেমঘর থেকে নিয়ে মরুভূমি থেকে গুলি কইরা মাটি চাপাতে ফেলেছে। আমার বাবাই বলে কি, মা আমার যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে তুমি দালাল রে, খানো দালাল আর শহীদ দালাল রে ছাড়বা না। তারা আমারে অনেক নির্যাতন করছে, আমারে না খাওয়াই রাখছে, আমার অনেক কষ্ট দিছে। এমন খবরে শোকের ছায়া পুরো গ্রাম জুড়ে। গতকালকে রাত্রে আমাদের ছবি এসে গেছে মোবাইলে, আমাদের ছেলের মৃতদেহ। আমাদের ছেলের লাশগুলো জানি দেশে আসে, আমরা তার দেহে শুনে মাটি দিতে পারি। এই দালাল চক্রটা জানি উৎখাত হয়ে যায়, এই জন্য আমি জোর দাবি করি প্রশাসক যারা আছেন আমাদের ভাঙ্গা থানার দায়িত্বে, জানি আমাদের ভাঙ্গা থানায় অন্তত কোনো দালাল না থাকে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে পুলিশ। আমাদের কাছে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি, বিষয়টা আমরা খতিয়ে দেখতেছি। যদি অভিযোগ পাই, অভিযোগ প্রাপ্তির সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা নেব। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। গণহত্যার বিচারের পর জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ। পাশাপাশি সরকারকে আইন সংস্কার করে ফ্যাসিবাদী শাসনের বিচার নিশ্চিতের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 21 টেলিভিশনের সাথে একান্ত আলাপে তিনি বলেন, জামায়াতের সাথে দীর্ঘদিনের নির্বাচনী জোট হলেও এখন নিজস্ব কৌশলে মাঠ গোছাচ্ছে বিএনপি। মাহিলা ইসলামের রিপোর্ট। ছাত্র জনতার রক্তস্রোতের গণঅভ্যুত্থানে অবসান হয় শেখ হাসিনা সরকারের কর্তৃত্ববাদী শাসনের 16 বছর। এখনও সেই ঘটনার কোনো অনুশোচনা না করেও রাজনীতিতে ফিরতে মরিয়া আওয়ামী লীগ জানিয়ে নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে। কিন্তু দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি কিভাবে দেখছে আওয়ামী লীগের কর্মসূচি দেওয়ার নামে এই আস্ফালন? তারা কোন সাহসে এত বড় গণহত্যা চালানোর পরেও সেটার জন্য অনুশোচনা বা ক্ষমা প্রার্থনা না করে তারা আবার স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যুক্ত হতে চাচ্ছে। পাশাপাশি এখনও দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু না হওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। বলেন, প্রয়োজনে করতে হবে আইনের সংস্কার। শেখ হাসিনা থেকে শুরু করে সকল যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ আদালত এবং অন্যান্য আদালতে যে মামলা দায়ের হয়েছে, সেই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার হলে সেই সুষ্ঠু বিচারে যেই রায় আসবে জনগণ সেটা মেনে নেবে। 21 টেলিভিশনের সাথে একান্ত সাক্ষাৎকারে সালাউদ্দিন আহমেদ কথা বলেন বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতের সাথে গাঁটছড়া নিয়েও। বলেন, আপাতত দুই দলই নিজস্ব কৌশলে ভোটের লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছে। এখানে আমাদের সাথে দ্বিমতের কোনো বিষয় নয়, সেটা হচ্ছে তাদের নিজস্ব রাজনৈতিক কৌশল। নির্বাচনকে সামনে রেখে আমরা মনে করি যে আমাদের পক্ষের শক্তিগুলোর মধ্যে, যুগপৎ আন্দোলনের শরিকদের মধ্যে আমাদের যে যোগাযোগটা, সেটা যেন সবসময় সচল থাকে, প্রাণবন্ত থাকে। যদি আমরা সরকার গঠন করার মতো মেজরিটি পাই, তখন আমরা তাদেরকে নিয়ে ঐক্যমতের একটি জাতীয় সরকার করব। রাজনীতিতে নতুন দলের উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি ছাত্রদের সতর্ক করে বলেন, তাদের মাধ্যমে ফ্যাসিবাদের দোসরদের যেন পুনর্বাসন না হয়। সেখানে যাতে কোনো প্রশ্ন সৃষ্টি না হয় এবং নতুন রাজনৈতিক দলটি যেন কোনো রকমের প্রশ্নের সম্মুখীন না হয়, সেই বিষয়টি লক্ষ্য রাখার দরকার। বারবার জোর দেন, জুলাই অভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেন ব্যাহত না হয়। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার যেন জন আকাঙ্ক্ষা পূরণ করে। সেই জাতীয় ঐক্যটাকে শক্তি হিসাবে যাতে ব্যবহার করে আমরা আগামী দিনে এগিয়ে যেতে পারি। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, সংস্কারের কথা বলে যত বেশি সময় নিবে তত বেশি সংকটে পড়বে দেশ।
সংস্কারের কথা বলছেন, আপনাদের সকলের কাছে রাজনৈতিক দলের অবস্থান থেকে আপনাদের কাছে আহ্বান জানিয়ে বলতে চাই, সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। রাজধানীর বিভিন্ন হাসপাতালের আইসিইউ নিয়ে রয়েছে নানা অভিযোগ। এখানে সংকটাপন্ন রোগী ভর্তি হলেও নেই রোগী বান্ধব সেবার মানসিকতা। ভুক্তভোগীরা বলছেন লাখ লাখ টাকা দিলেও তারা পান না মানসম্মত সেবা, পোহাতে হয় দুর্ভোগ। আইসিইউ নিয়ে মুশফিকা নাজনীনের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ওরা শুধু পেশেন্ট ধরে টাকা খাওয়ার জন্য, আইসিইউর ব্যবসা ছাড়া আর কিছুই না। এই আইসিইউতে নিয়ে যদি রোগীর সেবা শুশ্রূষা করতো, তার রোগী ঠিকই সুস্থ হতো। ডক্টর সালেহা কাদের কিডনি রোগে আক্রান্ত মাকে ভর্তি করেছিলেন রাজধানীর বসুন্ধরায় এক বেসরকারি হাসপাতালে। তার অভিযোগ, সেখানে আইসিইউতে মায়ের চিকিৎসার জন্য লাখ লাখ টাকা ব্যয় করেও পাননি সন্তোষজনক সেবা। ডায়ালিসিস করছিল, মেশিন নষ্ট হয়ে গেছে আমার সামনে। প্রথমে একদম নর্মাল ছিল, আমি যখন বললাম মেশিনটা নষ্ট হয়ে গেছে, তখন সে আতঙ্কিত হয়ে গেছে যে এই মহিলা তো বুঝে ফেলছে। ভুক্তভোগী নীলুফা আহমেদ জানান, তার মায়ের ব্রেন টিউমারের অপারেশন করেছিলেন শ্যামলীর এক হাসপাতালে। তিনি জানালেন, হাসপাতালে আইসিইউতে মানসম্মত সেবা পাননি, অভাব ছিল দক্ষ জনবলের। যে ডক্টর অপারেশন করেছেন উনি আম্মাকে দেখবেন বা আমার পেশেন্টকে দেখবেন, সেটা আমরা পাই নাই। যেখানে আমরা 20 লাখ 25 লাখ টাকা দিচ্ছি, সেখানে এটা দেখতে ভালো লাগে না যে আমার পেশেন্টটা এত সিরিয়াস আর তারা দূরে বসে মোবাইলে স্ক্রলিং করছে। এটা সেবার ক্ষেত্রে এটা আসলে মানা যায় না। আইসিইউতে সংক্রমণ প্রতিরোধেও আছে উদাসীনতার অভিযোগ। একই আইসিইউ জোনে বিভিন্ন রোগী রেখে তাদের চিকিৎসা দেওয়ায় ক্ষুব্ধ মোহাম্মদপুরের রেজিনা হোসেন। হতাশ তিনি, দেশে বিশ্বমানের আইসিইউ নেই বলে। দেশের বাইরে ওরা পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? পেশেন্টের আত্মীয়স্বজনরাও কিন্তু সে সময় অসহায় থাকে। তারা যখন নার্সদের সাথে বা ভিতরে ডক্টরের সাথে যদি খারাপ আচরণ পায়, তাদেরও তখন ভরসাটা নষ্ট হয়ে যায়। ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা নিবিড় পরিচর্যা কেন্দ্রে দক্ষ চিকিৎসক নার্স দিয়ে সংকটপূর্ণ অবস্থায় রোগীদের দ্রুততার সাথে সেবা দেওয়ার কথা থাকলেও রাজধানীর নামকরা অনেক হাসপাতালে সেবা না পাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা। এই বিষয়ে কথা বলতে গেলে আইসিইউতে কর্মরতরা জানান, হাসপাতালে পর্যাপ্ত লোকবল না থাকায় ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। একজন নার্স হিসেবে আমাদের আইসিইউতে 1:1 থাকার কথা, সেখানে আমরা 2টা বা 3টে পেশেন্ট নিয়ে কাজ করি। হয়তো এই জন্য একটু কাজ দিলে হয় বা একটা পেশেন্ট খারাপ হলে ওইটা একটু সময় দিতে পারিনি। অনেক সময় দেখা যায় যে আমরা পেশেন্ট নিয়ে কাজ করতেছি, কিন্তু পেশেন্ট পার্টি এসে বারবার যন্ত্রণা করতেছে। ওনারা যে একটু ধৈর্য ধরবে, ওয়েট করবে, তখনই হচ্ছে কমপ্লেনটা হয়। বিএসএমএমইউ এর আইসিইউ চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোস্তফা কামাল বলেন, হাসপাতালগুলোয় দক্ষ আইসিইউ বিশেষজ্ঞের সংকট রয়েছে। সারা দেশে মানসম্মত সেবা বাড়াতে সময় লাগবে। অবস্থার কারণেই তাদের কমপ্লেনগুলো বাড়ে। জেনারেল পিপুলও আসে, আবার কিছু কিছু আসে ধনী লোকরা যারা ওইখানে সার্ভিস পেয়ে এখানে আসতেছেন। এই দুই ধরনের মেন্টালি রোগী যখন আমাদের এখানে এসে পৌঁছে, তখন এখানে একটা সিস্টেমের বৈষম্য যখন থাকে, তাদের মধ্যে কমপ্লেনটা স্বাভাবিকভাবে হয়। বিদেশের একটা নার্স যেই আবহাওয়াদের যে সার্ভিসটা দিচ্ছে, সেই আবহাওয়াটা তো আমরা তৈরি করে দিতে পারি না তাদের জন্য। সরকারি বেসরকারি আইসিইউ ইউনিটে চিকিৎসার ব্যয়, মান ও স্বচ্ছতা নিয়ে বারবার কঠোর তদারকির কথা বলা হলেও বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। রাজশাহীতে রাস্তায় আলু ফেলে কৃষকের প্রতিবাদ, দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। খবর আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে। মার্কিন কংগ্রেস আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধিত্ব করবেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। গত 11 জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে মার্কিন কংগ্রেস আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটির চিঠি দিয়ে আমন্ত্রণ জানায়। 5 ও 6 ফেব্রুয়ারি ওয়াশিংটনে এ অনুষ্ঠানে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাইমা রহমান যুক্তরাজ্য থেকে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী ঢাকা থেকে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কমিটির অনুষ্ঠানে যোগ দেবেন। এখানে কোনো আলোচনার বিষয় নেই, একটা ব্রেকফাস্ট প্রেয়ার আমরা আমন্ত্রিত হয়েছি, আমরা সেখানে যাচ্ছি। সাইড লাইনে কিছু আলোচনা হবে, কথা হবে। খসরু ভাই আছেন, বাকিটা খসরু ভাই বলবেন।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বাংলাদেশে এসেছেন যুক্তরাজ্যের জাতীয় অপরাধ সংস্থা এনসিএ কর্মকর্তারা। দুর্নীতির অভিযোগে গেল মাসে যুক্তরাজ্যের মন্ত্রিত্ব হারাতে হয়েছে টিউলিপকে। সাবেক সিটি মিনিস্টারের পদ হারানোর পর এবার তার এমপি পদ নিয়ে চলছে টানাটানি। এমন পরিস্থিতিতে টিউলিপ সিদ্দিকের ব্যাপারে তথ্য নিতে এনসিএ কর্মকর্তারা বাংলাদেশের দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপন বৈঠকও করেছেন। এ তথ্য নিশ্চিত করে সংবাদ মাধ্যম দ্য মেইল অন সানডে বলছে, টিউলিপের ব্যাংক অ্যাকাউন্ট ও ইমেইলের তথ্য যাচাইয়ের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকতে পারেন ব্রিটিশ কর্মকর্তারা। অমর একুশে বইমেলার খবর। দর্শক, বইমেলার দ্বিতীয় দিনের খবরাখবর জানতে সরাসরি চলে যাচ্ছি সহকর্মী সিরাত আল মুস্তাকিমের কাছে। সিরাত আল মুস্তাকিম, বইমেলার দ্বিতীয় দিনের সর্বশেষ কি অবস্থা? দ্বিতীয় দিনের যে বইমেলার সর্বশেষ তথ্য, সেই তথ্য যদি আমি জানতে চাই তাহলে বলতে হয় অন্যবারের তুলনায় এবারের বইমেলার শুরুর দিনে কিন্তু অনেক ভিড় ছিল এবং দ্বিতীয় দিনেও কিন্তু মোটামুটি ভিড় লক্ষ্য করার মতো। অন্যবারের তুলনায় কিন্তু ভিড় এবার একটু বেশি মনে হচ্ছে এবং এই যে বইমেলার যে প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কালকে কিছু কিছু স্টল তৈরি হচ্ছিল, অধিকাংশ স্টল কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গিয়েছে এবং বই বিক্রির জন্য কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত। তবে যারা প্রকাশক বা যারা এখানে যারা বই স্টল দিয়েছেন বা যারা বই বেচা কিনা করছেন, তারা কিন্তু বলছেন যে প্রথম দিনে মোটামুটি বই বিক্রি হলেও দ্বিতীয় দিনে খুব বেশি বই বিক্রি এখনো হয়নি। অনেকেই আসছেন, ঘুরে ফিরে চলে যাচ্ছেন, বই কিন্তু খুব বেশি বিক্রি হচ্ছে না। আরেকটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে তরুণদের যে একটা ঢল আমরা দেখতে পাচ্ছি যে পুরো বইমেলা ঘুরে যতটুকু দেখতে পেরেছি যে এই বইমেলায় কিন্তু প্রবীণদের থেকে তরুণদের যে ঢল সেটি কিন্তু একটু বেশি। এর কারণে কিন্তু অনেক প্রকাশক যারা লেখক আছে তারা কিন্তু আশাবাদী যে তরুণরা যে বইয়ের প্রতি ছুটছেন, এটার জন্য কিন্তু তারা খুবই খুশি হচ্ছেন এবং তাদের যে পাঠক চাহিদা বাড়ছে, তরুণদের কাছে বইয়ের চাহিদা বাড়ছে, এটাতে কিন্তু তারা অনেক খুশি। সাব্বির, আর একটু জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে যে আজকে শনিবার, আজকে রবিবার, সেহেতু স্কুল কলেজ খোলা থাকার কারণেই কিন্তু অনেক শিক্ষার্থীরা নিজেদের স্কুল কলেজের ক্লাস শেষ করে অনেকেই এসেছেন। আমরা দেখেছি যে স্কুল ড্রেস পরে অনেক পাঠকরা আসছেন এবং বই কিনছেন। সব মিলিয়ে যদি বলতে চাই তাহলে বলতে পারি যে অন্যবারের বইমেলা থেকে এবারের বইমেলা কিন্তু এই দুই দিনেই কিন্তু অনেকটা জমে গিয়েছে, যেটি অন্যান্য বার কিন্তু এই বইমেলা জমতে প্রায় 10-12 দিন সময় লাগে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম 2 দিনেই কিন্তু মোটামুটি বইমেলা জমে এসেছে। সাব্বির, বইমেলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ সিরাত আল মুস্তাকিম, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আরও একবার। দর্শক, বইমেলা থেকে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। এবার আবিবা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। রাস্তায় আলু ফেলে প্রতিবাদ জানালেন রাজশাহীর কৃষকরা। হিমাগারগুলোতে ভাড়া বাড়ানোর প্রতিবাদে রাস্তায় আলু ফেলে করা হয় বিক্ষোভ সমাবেশ। মোহনপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ সমাবেশ হয়। দাবি না মানলে কঠোর আন্দোলনের আলটিমেটাম দেন কৃষকরা। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বাড়ানোর প্রতিবাদে কৃষকদের এই বিক্ষোভ। কর্মসূচিতে অংশ নেন মোহনপুর, তানোর ও পবা উপজেলার হাজারো কৃষক। সমাবেশ চলার সময় কৃষকরা রাজশাহী নওগাঁ মহাসড়কের ওপর আলু ফেলে প্রতিবাদ জানান। সে সময় তারা রাস্তার ওপর বসে পড়ে আহাজারি করেন। কৃষকদের অভিযোগ, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য 4 টাকা ভাড়া দিতে হতো, এবার তা বাড়িয়ে 8 টাকা করা হয়েছে। এমনিতেই আলুর দাম কম, এর ওপর আবার ভাড়া বাড়লে লোকসান গুনতে হবে তাদের। কৃষকের ঘরে ডাকাতি দেওয়ার মতো একটা ঘটনা ঘটাচ্ছেন তারা। এলাকার মানুষ স্টোরে আলু রেখেছে, আলুর দাম কমতে কমতে এমন হয়েছে স্টোরে পর্যন্ত যেতে পারেনি, নিলামে আলু বিক্রি করে দিয়েছে। ভাড়া কমানোর দাবি না মানা হলে আগামীতে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধ ও আলু জমিতে রেখে নষ্ট করে ফেলার হুমকি দেন কৃষকরা। আমাদের দাবি যদি না মানা হয়, আমরা কোলেস্ট্রল জাত করব না। আলু আমরা যে মাঠে করেছি, এই মাঠে সংরক্ষণ করব, আলু নষ্ট করে দিব। আমাদের এই প্রতিবাদ, এই দাবি মানতে হবে। আমরা এই জ্বালালে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই। যদি আমরা এক দফা এবং এক দাবিতে চলে যাই,
তাহলে আপনাদের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর হবে। আর হিমাগার মালিকরা বলছেন সংরক্ষণ খরচ বেড়ে যাওয়ায় বাধ্য হয়ে ভাড়া বাড়ানো হয়েছে। কোল্ড স্টোরেজ ব্যবস্থাপনা ব্যয় ইতিমধ্যে কয়েকগুণ বেড়েছে। আলু সংরক্ষণের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করে অনেক সীমাবদ্ধতার মধ্যে কোল্ড স্টোরেজগুলো পরিচালনা করছি। রাজশাহীতে হিমাগার আছে 36টি। এতে ধারণ ক্ষমতা 95 লাখ বস্তা আলু, যার ওজন প্রায় 5 লাখ টন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। নারী ফুটবলারদের দ্রুত অনুশীলনে ফেরানোর তাগিদ, সঠিক ব্যবস্থাপনায় জোর দিলেন সাবেকরা। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। ছিন্নমূল শিশু কিশোরদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার প্রতিষ্ঠান সুরভি 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে। 1 ফেব্রুয়ারি সুরভির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে সংগঠনের কার্যালয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্ত্রী সৈয়দা ইকবাল মান্দ বানু। 1979 সালে সমাজের সুবিধাবঞ্চিত ও কর্মজীবী শিশুদের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে সংগঠনটি প্রতিষ্ঠা করেন সৈয়দা ইকবাল মান্দ বানু। তিনি একাধারে একজন লেখক, শিল্পী ও সমাজসেবক। এই মহিয়সী নারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি। এই সাথে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সুচিকিৎসার দাবিতে আবারও রাজপথে, গণঅভ্যুত্থানে আহতরা অবস্থান না ছাড়ার ঘোষণা। এবার মহাখালী বনানী সড়ক অবরোধ, তিতুমিরের শিক্ষার্থীদের দাবি মানবে না সরকার। বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে দেশ জাতির শান্তি কামনা, ফিরতি পথে ভোগান্তি চরমে। লিবিয়া উপকূলে ভেসে আসা মরদেহগুলো শনাক্ত হয়নি, থাকতে পারেন কয়েকজন বাংলাদেশি। গণহত্যার বিচারের পর জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারে আওয়ামী লীগ, 21 টেলিভিশনকে সালাউদ্দিন। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।